ইমেজ আচ্ছা হ্যাঁ আচ্ছা 6 নম্বর কোনটা এটা অল্প কটা ইমেজ তো আচ্ছা আমি একটা করে চেঞ্জ করি হুম কোনটা এগুলা 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 এটা তো মকআপ আমি তো মকআপ নিয়ে কোনো প্রশ্ন করিনি আমরা তো কথা বলতেছি এখন ডিজাইন নিয়ে তাই না ডিজাইনের প্রবলেম আছে কিনা সেটা বলা হবে মানে এই ফোল্ডারের ডিজাইনে কারো কোনো প্রবলেম নাই সব পারা গেছে আচ্ছা দেখি আমরা একটু খালি স্ক্রল করি যে এইগুলোর মধ্যে কোনো মকআপ নিয়ে পরে আলোচনা করছি এই যে এই পার্ট মকআপগুলো এগুলো দেখা দিচ্ছে এগুলো খুব ইজি বিষয় এগুলোর মধ্যে থেকে যে আমরা চেঞ্জ করতেছি এগুলোর মধ্যে থেকে কোনোটাতে কোনো প্রবলেম আছে কিনা আচ্ছা এই যে প্যাটার্নগুলো আমরা বলছিলাম যে প্যাটার্নগুলো আচ্ছা তাহলে প্যাটার্নটা আগে আলোচনা করি তারপরে বাকিটা দেখি আচ্ছা আমরা এতদিন থেকে বিজনেস কার্ডের ফ্রন্ট সাইড নিয়ে কাজ করলাম ইনফরমেশন সাইট এখন এখানে কিন্তু একটা কনফিউশন তৈরি হয় আমরা বলি যে এই সাইডটাকে বলি ফ্রন্ট সাইড কিন্তু ম্যাক্সিমাম বায়াররা এই সাইডটাকে বলে ব্যাক সাইড হ্যাঁ এবং লোগোর সাইডটাকে বলা হয় ফ্রন্ট সাইড মানে যেহেতু ওই সাইডটাতে শুধু লোগো থাকে ওই জন্য ওইটাকে ওরা ফ্রন্ট সাইড হিসেবে ধরে অতএব ওইটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নেই মানে সাইড তো একটা হইলেই হলো আমরা তো কাগজের মধ্যে লিখে দিই না যে এটা ফ্রন্ট এটা ব্যাক অতএব ও শুধু যেটা বুঝাইতে চাবে সেটা বুঝলেই হলো দেখা গেলো যে সবচেয়ে বড় প্রবলেমটা হয় ওই বলে যে ক্যান ইউ মেক দ্য ফ্রন্ট সাইড লোগো 10% বিগার অথবা 10% স্মলার তখন কনফিউশনে পড়ে যায় যে ও কি এইটা লোগোর কথা বলতেছে না পিছনের লোগোটার কথা বলতেছে অতএব এটা একটু বুঝতে হবে যে কোনটা লোগোর কথা বলতেছে এটা যদি বলে দেখা যায় যে এটা আমি বড় করছি তখন এটা ছোটো করে দেখাইলাম ও বললো যে না এটা না আমি ওই সাইডের কথা বলছি তখন আসলে আমরা বুঝি যে আসলে কোনটার কথা বলতেছে যাই হোক তাহলে যেটা বিষয় হলো যে এতদিন থেকে আমরা ফ্রন্ট সাইড নিয়ে কাজ করলাম অনেকগুলো ভেরিয়েশন তৈরি করলাম বিভিন্ন ধরনের শেপ নিয়ে আলোচনা করছি আর ব্যাক সাইডটা আমরা আলোচনা করছিলাম শুধু একটা সলিড কালারের ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে লোগো তাই তো এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বায়াররা ফ্রন্ট সাইডটা খুবই সিম্পল ডিজাইন চুজ করে যেমন এইটা যদি আমরা বলি ফ্রন্ট সাইড খুবই সিম্পল হ্যাঁ তখন আমাদেরকে একটু চিন্তা করতে হয় যে ব্যাক সাইডটাকে ঘিরে কিছু কাজ করা যায় কিনা যেহেতু এই সাইডটা ফ্রন্ট সাইডটা সিম্পল আমি রাখছি এবং সে এটাকে চুজ করছে তখন আমাদেরকে একটু চিন্তা করতে হয় যে ব্যাক সাইডটা যে আমি করবো সেইটা নিয়ে কিছু ভাবা যায় কিনা তাহলে আমরা যেটা করি ইমেজ অপশন থেকে ডুপ্লিকেট ক্লিক করি ডুপ্লিকেট করে আমি এখানে রিনেম করে দিই ব্যাক তাহলে আর একটা ট্যাব তৈরি হয়ে যাবে ফ্রন্টটা থেকে ব্যাক তৈরি হয়ে গেল ব্যাক নামে আমরা এখান থেকে সমস্ত ইনফরমেশনগুলোকে ডিলিট করে দেব এগুলো দরকার নেই তাহলে আমার ওই গ্রুপগুলোরও দরকার নেই এই পর্যায়ে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রাখবো লোগোর কালার ব্লু আমরা ব্লু কালারটা সিলেক্ট করলাম ওকে যার সাইজটা একটু কম বেশি হয়ে গেছে কেন আচ্ছা তাহলে যেটা বিষয় হলো যে এই সেটটাতে তো লোগো আমরা জেনারেলি ইউজ করতাম কিন্তু এখন আমরা একটু লোগো ইউজ না করে আমরা একটু চাচ্ছি যে একটু প্যাটার্ন তৈরি করা যায় কিনা সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে লোগোর মধ্যে সুন্দর কোনো আইকন আছে কিনা যে আইকনটা ইউজ করে আমরা একটা প্যাটার্ন তৈরি করতে পারি যদি আইকন থাকে তাহলে আমরা চিন্তা করবো আর যদি আইকন না থাকে তাহলে চিন্তা করার কিছু নাই ওকে তাহলে আমরা যদি এই লোগোটার কথা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা আইকন আছে তাহলে আমরা আপাতত যেটা করব এখান থেকে এই লেখাটাকে ডিলিট করে দিলাম আমি
ইমেজ থেকে এটাকে ট্রিম করে নিলাম। এখন আমি যেটা করব, এটাকে সাদা করে দেবো। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লু, লোগোটা ব্লু, এটা শো করবে না, সেজন্য আমরা সাদা করে নিলাম। আমরা চাইলে এটাকে রাস্টারাইজ করে নিতে পারি। আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার, কারণ অনেকগুলো হবে তো এটা অনেকবার কপি হবে, সে কারণে আমরা যেটা করবো যে কোনো ইফেক্ট রাখবো না, এখানে ইফেক্টগুলো রাস্টারাইজ করে দিলাম। ওকে, সেভ করলাম। তাহলে এটা কিন্তু এখানে এইভাবে আসলো। আমরা অবশ্যই এটাকে স্মার্ট অবজেক্ট অবস্থায় রাখবো, কারণ ছোট করতে হবে যেহেতু। গাইডটাকে একটু উঠাই দিই। আমরা যেটা করব যে এটাকে ওই লেফট কর্নারে প্রথমে নিয়ে যাব, নিয়ে গিয়ে ট্রান্সফর্ম করে একটু ছোট করে নেব, এভাবে ছোট। এবং আমরা যেটা করব এখন এই আইকনটা দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা কভার করে ফেলবো, এটা প্যাটার্নের মতো তৈরি হবে। সেক্ষেত্রে আমরা যেটা করি যে অল্টার চেপে ধরে এই আইকনটাকে কপি করে এই পাশে নিয়ে আসবো। একটাকে রাখবো লেফট সাইডে, আরেকটাকে রাখবো টপ রাইট সাইডে। এখন যেটা করব যে এখানে আরও অনেকগুলো আইকনের দরকার, সেই জন্য আমরা এখানে কপি করব। তো মোটামুটি আমরা চেষ্টা করব যে একটু বিজোড় সংখ্যা করা যায় কিনা, যেমন 9টা, 11টা, 13টা। 9টা করলে যদি ছোট হয় তাহলে 11টা চেষ্টা করবো, আর যদি একান্ত না মেলে তাহলে 10টা করলাম, 8টা করলাম, দোষের কিছু নেই। কিন্তু যদি আমরা বিজোড় করতে পারি তাহলে এটা একটা ভালো আর কি, ভালোভাবে করা যায়। এখানে 2টা আছে, আমি প্রথমে তো জানি না যে কয়টা হবে। ঠিক আছে, আমি ট্রাই করে দেখব যে ওই যদি 9টা নেই, 9টা দিয়ে কাভার হয় কিনা, খুব বেশি গ্যাপ থাকে কিনা। তাহলে আমাদের 2টা আছে, রে ক্লিক করে কন্ট্রোল জে দিয়ে আমি ডুপ্লিকেট করব। 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এখন আমাদের কয়টা আইকন হলো এখানে? 9টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমি ওপরের লেয়ারটাকে সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে নিচের লেয়ারটাকে সিলেক্ট করলাম। আমরা যদি অনেকগুলো লেয়ারকে একসঙ্গে সিলেক্ট করতে চাই, ওপরের লেয়ারটা সিলেক্ট করে নিচের লেয়ারটাকে শিফট চেপে ধরে সিলেক্ট করলে সিলেক্ট অল হয়ে যায়, সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে, এগুলোকে সমান ভাগে ভাগ করে দিতে হবে 9টাকে। এটা করার জন্য আমরা এইখানে একটা অপশন আছে ডিস্ট্রিবিউশন, মনে রাখবেন। আমরা এতদিন পর্যন্ত অ্যালাইনমেন্ট করছি কিন্তু ডিস্ট্রিবিউশন করি নেই। তাহলে এখানে একটা ডিস্ট্রিবিউশন আছে, ডিস্ট্রিবিউশন ভার্টিক্যালি। আমার যদি ওপর নিচে যদি ডিস্ট্রিবিউট করতে হয় তাহলে আমি ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, আর যদি আমি ডানে বাই ডিস্ট্রিবিউট করতে হয় তাহলে ডিস্ট্রিবিউট হরিজেন্টালি। আমি যদি ক্লিক করি এগুলো ডিস্ট্রিবিউট হয়ে গেলো, কারণ দেখতে পাচ্ছি অনেক গ্যাপ, তার মানে আমার 9টা দিয়ে হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে যদি আইকনটা যদি ছোট হয়ে যায় তাহলে অনেকগুলো দরকার হয়, তাহলে আমরা একটু আইকনটা বড় করে নিই, সবগুলো ডিলিট করে দিয়ে এটা রেখে একটু সাইজটা বাড়াই দিই, তাহলে আর অনেক বেশি আইকনের দরকার পড়বে না। এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এবার 9টা নিলাম, 2, 4, 6, 8, 9। তাহলে আমরা এবার একটু ট্রাই করে দেখব, এবার হয়ে গেছে, গ্যাপটা আর হলো না, কারণ এবার আমরা আইকনটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে, তাহলে যদি আইকন ওরকম গ্যাপ বেশি হয়ে যায় তাহলে আমাকে আরও বাড়াইতে হবে, যদি আমি আইকনের সাইজ ছোটো করতে চাই। আর যদি মনে করি যে না আমি আইকন এই 9টাই রাখবো অথবা 11টাই রাখবো, তাহলে আইকনটাকে একটু বড় করে নিতে হবে। এক্ষেত্রে এটাকে আমরা একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। নিচেরটা তো ব্যাকগ্রাউন্ডের গ্রুপ, এই যে আমরা লক করে রাখছি এটাকে। আর এটা হচ্ছে আমাদের এই গ্রুপটা, যেটা আমরা এখনই তৈরি করলাম। এখন ওপরে হয়েছে কিন্তু নিচের দিকের আর্টবোর্ডটা তো ফাঁকা, এই জন্য আমরা যেটা করবো, এই গ্রুপ 1টাকে কন্ট্রোল জে দিয়ে আর একটা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট হয়ে গেল, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে পুরো সেটটাকে নিচে টেনে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে যেহেতু এই গ্রুপের ডুপ্লিকেট করছি, এখন এই যে ফাঁকা জায়গাটা কভার করার জন্য আমরা আরও অনেকগুলো ডুপ্লিকেট করা লাগবে গ্রুপটাকে। আমি যদি একটু চিন্তা করি, 1, 2, 3, তাহলে 3টা দিলে ট্রাই করে দেখি কীরকম হয়। তাহলে 3, 5, ঠিক আছে। আগে 2টা ছিল, আরও 3টে অ্যাড করলাম। এবার আমরা 5টাকে সিলেক্ট করে একটু ডিস্ট্রিবিউট, হচ্ছে না, গ্যাপ বেশি থেকে যাচ্ছে। মানে কোন গ্যাপ? এই যে এই গ্যাপ আর এই গ্যাপ অনেক বেশি। তাহলে আমি আর একটা নিই, আরেকটা ডুপ্লিকেট করলাম, এবার ডিস্ট্রিবিউট করে দেখি। এবার মোটামুটি কাছাকাছি হয়েছে, যে এই গ্যাপটা আর এই গ্যাপটা মোটামুটি মিলে গেছে, মিলছে না? আচ্ছা, তাহলে এইভাবে করে আমরা একটা প্যাটার্ন তৈরি করে নিলাম। পুরোটাকে আমরা এখন একটা গ্রুপ করে নিব, তার মানে একটা গ্রুপের মধ্যে সব থাকবে। ওকে, এখন এই পর্যায়ে আমরা যদি মনে করি যে এটাকে আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করব, অ্যাজ এ প্যাটার্ন হিসেবে ইউজ হবে, তাহলে আমরা পুরো গ্রুপটার অপাসিটি কমাই দিয়ে 5 থেকে 10%-এর মধ্যে রাখবো।
যে 10% করে দিলাম, তাহলে এখন এটা কী হলো, ব্যাকগ্রাউন্ডে একটা ইফেক্ট আকারে তৈরি হলো। এখন আমি চাইলে আমাদের অরিজিনাল লোগোটাকেও আবার এখানে ইউজ করতে পারি, অরিজিনাল লোগোটা। তাহলে আমি যেটা করতে পারি যে আমি এই লোগোটাকে আগে একটু কালারটা চেঞ্জ করে নিই, কারণ আমার ওখানে ব্লু ব্যাকগ্রাউন্ড, আমি এটাকে পুরোটাকে হোয়াইট করে নিই, কারণ এক্ষেত্রে আমার হোয়াইট করা ছাড়া আর কোনো ওয়ে নেই। আচ্ছা, এখন এত বড় রাখলে ভালো লাগবে না, আমি যদি চাই আমি ওই যে অরিজিনাল যে আইকনটা আছে নিচে ব্যাকগ্রাউন্ডে ওইটার সাইজে করতে যাচ্ছি। এই যে মোটামুটি এভাবে করে নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে ইয়ে করলাম। আর এইখানে নিচে যে আইকন দুইটা আছে এই দুইটাকে আমি অফ করে দিলাম। এখন আমি এইভাবে করে এটাকে, আচ্ছা এটাকে তো শিফট অল্টার টিপে ধরে বড় করতে হবে, গ্যাপটার মধ্যে এটা রাখলাম, তাহলে এখানে আমার একটা প্যাটার্ন হয়ে গেল। ঠিক আছে, আমরা যে এক্সাম্পলটা দেখলাম এইখানেও কিন্তু সেম কাজটাই করা হয়েছে। হ্যাঁ, তাহলে এইটা একটা আইকন, এইটা একটা আইকন, 1 2 3 4 5 6 7 8 9টা নেওয়া হয়েছে, এখানে 1 2 3 4 5। ঠিক আছে, এবং এই যে নামটা বসানোর জন্য এইখানকার মাঝখানের যে আইকনগুলো, ইন্ডিভিজুয়াল আইকনগুলো, ওগুলো লেয়ারগুলো অফ করে দেওয়া হয়েছে অথবা ডিলিট করে দেওয়া হয়েছে, দিয়ে ওই যে কোম্পানির নামটা সেখানে সুন্দর করে বসানো হয়েছে। এখন এইটা কীভাবে বসাবো সেটা আমার ব্যাপার, অনেকে মাঝখানে বসায়, অনেকে লেফটে বসায়, অনেকে রাইটে বসায় কোম্পানির নামটা। যেমন আমরা এখানে কি ট্রাই করলাম, আমরা রাইটে বসাইলাম। আমরা যদি যদি বলে যে তুমি কি আমাকে এটা সেন্টারে দেখাইতে পারো, এই লোগোটা সেন্টারে, তখন আমরা সেন্টারে দেখাবো, যেভাবে খুশি সেভাবে আমরা দেখাইতে পারি। তাহলে লেফটে দেখাইতে পারি, রাইটে দেখাইতে পারি, সেন্টারে দেখাইতে পারি। ইভেন ও তাতে যে না কোম্পানির নাম তো সামনে আসেই, তাহলে তুমি এই সাইডে ইউজ করার দরকার নেই, ওই সাইডে শুধুমাত্র আইকনগুলো ইউজ করো। আর এখান থেকে যে কোনো একটা আইকনকে আমরা হাইলাইট করে দিই, বিশেষ করে যখন লোগোটা হয় কালারফুল। ধরো যে লোগোটার মধ্যে কয়েকটা কালার আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, আর ফুল কালার করলেই ব্ল্যাকের মধ্যে কালারটা ফুটে উঠতেছে, আর পিছনে একটা প্যাটার্ন। তখন আমরা করি কি, যে সবগুলো ওরকম ব্যাকগ্রাউন্ডের মধ্যে জলছাপের মতো আছে, আর একটা আইকন জল জল করে জ্বলতেছে, দেখতে তখন অনেক সুন্দর লাগে। তবে সেটা হইতে হবে ওই কী কালারের ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড। ব্ল্যাক কালারের যদি ব্যাকগ্রাউন্ড হয় আর আইকনটা যদি কালারফুল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবেও করতে পারি, যে একটা আইকনটাকে শুধু হাইলাইট করা হলো। তাহলে তখন আমরা কি করব, ওই আইকনটাকে এই গ্রুপ থেকে বের করলেই হয়ে গেল, কারণ ওটার তো ইন্ডিভিজুয়াল অপাসিটি আমরা তো কমাই নি, আমরা পুরো গ্রুপের অপাসিটি কমাই দিয়েছিলাম। তো যখন আমি ওটাকে গ্রুপ থেকে বের করে ফেলবো, তখন কিন্তু আর থাকবে না। তৈরি করতে পারি, বুঝা গেল কি? তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা যদি হয়তো ব্ল্যাক, আমরা এখানেই যদি ব্যাকগ্রাউন্ডটাকে এজ এ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হিসেবে কম্পেয়ার করি, যদি ব্যাকগ্রাউন্ডটা হয় ব্ল্যাক, আর আমি যদি একটু এই গ্লেসি ইফেক্ট দিতে চাই, যেমনটা এখানে হয়েছে, যে এই দিকেরগুলো ডার্ক, এই দিকেরগুলো একটু লাইট, বুঝা যাচ্ছে কি, যে একটু এই দিকেরগুলো ডার্ক, এই দিকেরগুলো লাইট একটু হাইলাইট করতেছে। এইরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে যেটা করণীয় হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ডটাকে একটু কাজ করতে হবে, কোনোভাবেই ব্যাকগ্রাউন্ডটাকে এই 000 কালার নেওয়া যাবে না, মানে একদম রিচ ব্ল্যাক করা যাবে না। আমরা সেক্ষেত্রে একটু ম্যাট টাইপের ব্ল্যাক ইউজ করব, ম্যাট ব্ল্যাক। এক্ষেত্রে কালার কোড ইউজ করি আমরা মোটামুটি 202020 থেকে শুরু করে, অথবা 1414 থেকে শুরু করে 20 মধ্যে, মানে বুঝতে পারছি, 141414 151515 161616 এইভাবে করে 202020 পর্যন্ত। হ্যাঁ, তাহলে ওই পর্যন্ত যদি আমি ইউজ করি, তাহলে ওই ব্ল্যাকটা হবে ম্যাট ব্ল্যাক। ঠিক আছে, যদি আমি একটু দেখাই যে 141414 এন্টার দিলে অটোমেটিক একটা ম্যাট ব্ল্যাক হয়ে গেল। হ্যাঁ, আমি যদি বলি যে আমি 1616 দেবো, তাও ব্ল্যাক। আর আবার যদি আমি 191919 দিই, তাও ব্ল্যাক। তাহলে এইরকম ব্ল্যাক রাখবো, সোজা কথা, একটু ম্যাট টাইপের, একদম রিচ ব্ল্যাক না। তো এটা যত উপরে যাবো তত হালকা হয়ে যাবে, তো আমরা অত উপরে যাবো না, আমরা এটাকে 131313 এরকম একটা কালার কোড দিয়ে দিলাম। ওকে, এবার আমরা যেটা করব, যে এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ওইভাবে ইফেক্ট দেবো, যাতে করে ওটা একটু কি হয়, একদিকটা লাইট করে আর একদিকটা
একটু ডার্ক থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের এই যে যেটা আইকনকে আমরা বের করে নিয়ে আসলাম এখান থেকে, এই যে এই জায়গাটায় ছিল এই আইকনটা, তাহলে আমরা ওইটাকে ওখানে ঢুকাই দিই। ঠিক আছে, ঢুকাই দিলে কিন্তু আবার আগের কালারে চলে আসলো। ওকে, আমরা কি করব, এই যে গ্রুপটা আছে গ্রুপটার মধ্যে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশনে চলে গিয়ে আমরা এখানে গিয়ে এখান থেকে করে নেব এটাকে গ্রাডিয়ান ওভারলে। ওকে, এটাকে আমরা প্রথমে রিসেট করে দেব। রিসেট করে দিয়ে আমরা এখানে দুটা কালার স্টপ পাবো। একটা কালার স্টপকে করব আমরা একদম রিচ ব্ল্যাক। ওকে, আর একটা কালার স্টপকে আমরা করব একটু লাইট। একটু লাইট মানে এই যে উপরের দিকে যাব, আমরা একটু সাদার দিকে যাব আর কি। এইভাবে করে আমরা একটু উপরে দিয়ে গেলাম, ওকে করে দিলাম। আর এখানে আমরা অ্যাঙ্গেলটা একটু মেনটেন করব, যে আমি কোন দিক থেকে কোন দিকে অ্যাঙ্গেলটা করতে যাচ্ছি। আচ্ছা, তার আগে একটা বিষয় আছে যে এখানে আমাদের অপাসিটি কমা ছিল, সরি, আমরা এটাকে ফুল করে নেব, তাহলে তো বোঝাই যাবে না গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এই পর্যায়ে এসে আমরা গ্রেডিয়েন্টটা ইউজ করবো, সেজন্য বোঝা যাচ্ছে না। এই যে আমরা গ্রেডিয়েন্টে গেলাম, আমরা রিসেট করে দিলাম। এখান থেকে আমরা একটা সাইডকে করে দেবো রিচ ব্ল্যাক, হ্যাঁ, আর একটা সাইডকে আমরা করব গ্রে। এভাবে করে একটু গ্রে নিয়ে নেব, এরকম করে এরকম একটু গ্রে নিয়ে নেব। ওকে, গ্রে নিয়ে নিলাম। এখন এইটাকে আমাকে মেনটেন করতে হবে, আমি কোন দিক থেকে কোন দিকে চাই। যে আমি যদি পুরো এদিক থেকে এদিকে চাই, তাহলে আমাকে তখন এটা করে দিতে হবে 0 ডিগ্রি। হ্যাঁ, এখন আমি যদি চাই যে না এটা আর একটু এদিকে আসবে, তাহলে আমি কিন্তু এটাকে ধরে এইভাবে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আচ্ছা, আমি যদি চাই যে এটা এই একটা কর্নার থেকে আরেকটা কর্নারের দিকে যাবে, তাহলে আমি -55 দিতে পারি। সেক্ষেত্রে ওপরের কর্নারটা না, আমি নিচের কর্নারটা যাচ্ছি, তাহলে আমি রিভার্স করে দিতে পারি। এখানে আমরা এভাবে করে এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে পারি। ঠিক আছে, এভাবে অ্যাডজাস্টমেন্ট করি, এভাবে অ্যাডজাস্টমেন্ট করলাম। করার পরে আমরা যেটা করতে পারি, এটাকে একটা গ্লোসি ইফেক্ট দেওয়ার জন্য আমরা চলে দেবো বেভেল অ্যান্ড এমবস ইফেক্টে। বেভেল অ্যান্ড এমবস ইফেক্ট, এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা এরকম চেহারা হয়ে যাবে। তো আমরা এরকম এত বেশি ফোলাবো না এটাকে, আমরা মাথায় রাখবো বেভেল অ্যান্ড এমবসে গিয়ে এখানে থাকবে ইনার বেভেল, এখানে থাকবে স্মুথ, ডেপথ হবে 100%, ডিরেকশনটা হবে আপ, সাইজটা আমরা সর্বোচ্চ 2 ইউজ করব, 1 থেকে 2, এর বেশি না। আমরা যদি 1 ইউজ করি তাতেও হবে। ঠিক আছে, এইটা ইউজ করব। আর এইখানে একটা অপশন আছে যে গ্লোস কন্ট্রোল, এইখান থেকে আমরা ট্রাই করে দেখব কোনটা দিলে কেমন ইফেক্ট হয়, কেমন গ্লেসি, কোনটা দিয়ে গ্লেসি কেমন হয়। আমার কাছে যেটা ভালো লাগবে আমি সেটা ইউজ করতে পারি। এগুলো জানতে হবে, মাথার মধ্যে থাকতে হবে যে এখানে এই অপশনগুলো আছে। তাহলে আমরা মোটামুটি এটা দিয়ে একটা ভালো গ্লোস ইফেক্ট পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, এখন অনেকটা গ্লেজ দিচ্ছে। এখন এত কালার রাখা যাবে না। এখন আমরা কি করি, এটার অপাসিটিটা একটু কমাই দিই, 50% অথবা 60% এরকম রাখি। হ্যাঁ, এইভাবে করে আমরা ইফেক্টটা দিতে পারি, ওই ধরনের ইফেক্টটা। এটা ডিপেন্ড করবে আইকনটার উপর, যে আইকনটা যত সুন্দর হবে এই প্যাটার্নটা দেখতে তত সুন্দর হয়। যদি বেশি হাইলাইট হয় আর একটু কমে দিতে পারি, অপাসিটি 40% করে দিলাম, হালকা ব্যাকগ্রাউন্ড থাকলো কিন্তু এটা গ্লোসি ইফেক্ট থাকলো। এইভাবে করে আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইফেক্টগুলো দিতে পারি। তাহলে ইফেক্টের বিষয়টাতে যদি আসে, সেক্ষেত্রে কী আসবে, প্রথমেই যেটা করতে হবে গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। আচ্ছা, গ্রেডিয়েন্টের কী কালার নেব মনে রাখতে হবে। যে ব্যাকগ্রাউন্ডটা, এখন সবসময় তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হবে না, ব্লু ব্যাকগ্রাউন্ড হতে পারে। তাহলে ব্লু ব্যাকগ্রাউন্ড যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করবো যে কালারটা থাকবে, এখন আমি তো অন্য কোনো কালার ইউজ করতে পারি না, আমাকে তো লোগোর কালারটা ইউজ করতেই হবে। যেমন আমি যদি উদাহরণস্বরূপ এইটার কথা বলি, এটা আমার হাইট কমে গেছে কেন? আচ্ছা, আমি যেটা বলি যে এইখানে যে ব্লুটা আছে, আমাকে কি ওই ব্লুটা ইউজ করতে হবে না আমার ব্যাকগ্রাউন্ডে নাকি? তাহলে আমি যদি ব্যাকগ্রাউন্ডটাতে ওই ব্লুটা ইউজ করি, তাহলে কিন্তু আমার এই গ্রেডিয়েন্টটা ভালো লাগবে না। তখন আমাকে কী করতে হবে, আমার গ্রেডিয়েন্টটা আমি কীভাবে অ্যাডজাস্টমেন্ট করব, গ্রেডিয়েন্টে যাব, একটা সাইড যে সাইডটা ছিল ডার্ক আগে, সেখানে গিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে দেখাই দেব, কিন্তু সেখান থেকে একটু নিচের দিকে আসবো,
একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড চুজ করব। ওকে, আর এই হোয়াইটের জায়গায় আমরা আবার ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করব, তবে সেক্ষেত্রে একটু হোয়াইট থেকে লাইটের দিকে চলে যাব। এইভাবে করে আমরা গ্রেডিয়েন্টটা ইউজ করব ব্যাকগ্রাউন্ডের সাথে ডিপেন্ড করে। আমরা এখান থেকে একটু যদি কমাই দিই, বেশি হয়ে গেছে, তাহলে আমরা এরকম ব্যাকগ্রাউন্ডের উপরে এই ধরনের ইফেক্ট তৈরি করতে পারি। সোজা কথা, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারের সাথে মিল রেখেই আমাদেরকে ওই গ্রেডিয়েন্টটা সেট করতে হবে। যদি ব্লু থাকে তাহলে একটু ব্লু থেকে একটু ডার্ক, একটা কালার স্টপ হবে একটু ডার্ক, আর একটা কালার স্টপ হবে একটু লাইট। এভাবে করে একটা ইয়ে করবো। আর আমরা ইফেক্ট যদি দিতেই চাই, অনেক সময় ইফেক্ট আমরা ইউজ করি না, তাহলে অনেকে আবার এগুলো ইফেক্ট পছন্দ করে না, আমরা এমনিতে রেখে দিই। নর্মালি থাকলো, কোনো ইফেক্টের দরকার নেই, ব্যাবেল এম্বাসির দরকার নেই, শুধু গ্রেডিয়েন্ট দিয়ে অপাসিটি কমাই দিয়ে আমরা এরকম একটা ইফেক্ট দেখা দিলাম। এটাও আমরা অনেক সময় করি যে এইভাবে রেখে দিলাম, এর বেশি দরকার নেই। হ্যাঁ, তো এইভাবে করতে চাইলে আমরা এইভাবে করতে পারি। আর যদি একটু ইফেক্ট দেখাতে চাই, মানে বেশি ইফেক্ট ইউজ করলে আবার এগুলো প্রিন্ট করা যায় না, যেরকম আমরা চাচ্ছি সেরকম সে প্রিন্ট করতে পারবে না। সেজন্য আমরা খুব কম ইফেক্ট দেখাই, কারণ বেশি ইফেক্ট দেখাইলে ও স্ক্রিনে যেটা দেখবে সেটা প্রিন্টে পাবে না, তখন কিন্তু এসে সে দুনিয়ার ঝামেলা করা শুরু করে দেয়। তুমি দেখাইলে একটা, প্রিন্টে হইলো একটা, প্রিন্ট এরকম আসতেছে না, তুমি এটা ঠিক করে দাও, আর এক প্যারা। হ্যাঁ, সেই জন্য আমাদেরকে এমনভাবে কাজ করতে হবে যাতে করে কোনো রকম ঝামেলা ফেস করতে না হয়। যাই হোক, তারপরেও আমরা যখন যেহেতু কন্টেস্ট করব, freelancer.com কন্টেস্ট করতে হয় আমাদেরকে, এখানে প্রচুর কম্পিটিশন হয়, শত শত ডিজাইনার সেই কন্টেস্টটাতে অ্যাটেন্ড করবে, সেখান থেকে আমাকে উইন করতে হবে। তো সেগুলো করতে গেলে আমি যদি এই ধরনের একটু ইফেক্ট দিয়ে আমার ডিজাইনটাকে একটু লুক্রেটিভ না করতে পারি, তাহলে কিন্তু টিকা খুব মুশকিল। অনেকের ভিড়ে সে উইন করা একটু কঠিন হয়ে যাবে। তো যারা আবার ওগুলো করে তারা আবার ঠিকই উইন করে। অতএব উইন করাটার জন্য আমাকে এই বিষয়গুলো একটু বুঝতে হবে, আমাকে এই বিষয়গুলো একটু জানতে হবে, এই হলো বিষয়। তো আমি যদি একটু এক্সাম্পল দিই, এটা পাসওয়ার্ডগুলো সেভ করাই নেই। freelancer.com কালকেও দেখলাম একটা ছেলে উইন করছে, ওই ইফেক্ট ইউজ করছে। আমরা যে ইফেক্টটা আজকে দেখাইলাম ব্ল্যাকের উপর দিয়ে, ব্ল্যাক কার্ড, $50 একটা কার্ড, কোনো শেপ নাই, কারণ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে শেপ খুব একটা মানায় না। তো সে ওই লোগোটা রাখছে এক সাইডে ইনফরমেশন, আর পিছন সাইডটাতে ওই প্যাটার্ন করে দিছে, আর সেখানে ওই গ্লোসি ইফেক্টটা ইউজ করছে, বাইরের ওইটা পছন্দ হয়েছে, ওইটাই সে উইন দিছে। তো আগে তো উইন দেওয়ার পেশা, তারপরে পরে দেখা যাবে যে কী ফাইল চায় না চায়। কারণ freelancer.com এমন তো না যে আমাদের প্রচুর কাজের চাপ, যে আমি সময় দিতে পারবো না, ঝামেলা হলে উইন দেখ, একটা ফাইল যতক্ষণ না ঠিক করা যায় ততক্ষণ কাজ করবো, সমস্যা কই। অতএব প্রথমে আমাকে চিন্তা করতে হবে যে আমি অনেকের ভিড়ে নিজের একটা অবস্থান তৈরি করতে পারবো কিনা, তাহলে এইভাবে করে আমরা প্যাটার্নগুলো তৈরি করতে পারবো। বুঝে গেল? তাহলে সোজা কথা, এই ধরনের ডিজাইনগুলোর ক্ষেত্রে যদি আমরা প্যাটার্ন তৈরি করতে চাই, তাহলে আমাকে ওই একই ফর্মুলা ইউজ করে প্যাটার্ন তৈরি করতে হবে। পারা যাবে? ছোট্ট আইকনের সাইজটা নিজেকে বুঝে নিতে হবে যে কতটুকু আইকনের সাইজ করলে প্যাটার্নটা সুন্দর লাগবে, খুব বড় করলে খারাপ লাগবে, খুব ছোট করলে আবার খারাপ লাগবে। মোটামুটি একটা ব্যালেন্স করা শিখতে হবে। যেমন এখানে 9টাতেই সুন্দর আসছে, তাহলে আমি যদি এই ধরনের কোনো একটা আইকন নিই, 9টা নিলাম, দেখা তো অনেক বড় ফাঁকা, তার মানে বুঝতে হবে যে আমার আইকনটা ছোট হয়ে গেছে, একটু আমাকে বড় করে নিতে হবে। এই হচ্ছে বিষয়। ওকে, অফ করলাম কেন? তাহলে আমাদের এই ধরনের প্যাটার্নগুলো মোটামুটি আমরা এখন করতে পারবো না? হ্যাঁ, ট্রাই করতে হবে। তাহলে এখানেও একটা প্যাটার্ন আছে, ওই যে এনটিসি দিয়ে একটা প্যাটার্ন আছে। প্যাটার্ন আসলে কতভাবেই যে করা যায়, আমরা কিন্তু এগুলো করি। এই যে এনটিসিটা হচ্ছে ওর কোম্পানির লোক। এখন আমি বলতেছি যে এটা আইকনে নেই, তাহলে আর কী দিয়ে প্যাটার্ন করবো? কিন্তু ঠিকই সে এনটিসি দিয়েই প্যাটার্ন করছে, কারণ এটাই তো লোগোর আইকন। তো ওইখানে সে এনটিসিটা ইউজ করে একটা প্যাটার্ন তৈরি করছে। দেখেন এই পেশা সিম্পল, যে এই পেশাতে কিছু নাই, আছে কিছু আছে নাই, চিকন করে সে কী করছে, আবার দুটা শেপ ইউজ করছে। এই যে ওই শেপটা আবার এগুলোতে ইউজ করেনি। আচ্ছা, নেক্সট এইটা ওই যেটা আমরা ওই যে দিয়ে করলাম, পাতা দিয়ে করলাম, তাহলে এখানে
উপরের যে আইকনটা দেখতেছি ওটা হচ্ছে ওই লোগোর আইকন। সেই লোগোর আইকনটা যদি আমার কাছে থাকে, আমি লোগোর আইকনটাকে আমার সাদা আর্টবোর্ডের মধ্যে নিয়ে এসে আগে প্রথমে বসাবো, আর পেন টুল ইউজ করে ওই আইকনের নিচ দিয়ে একটা শেপ তৈরি করব। শেপ তৈরি হয়ে গেলে ওই উপরের আইকনটার মধ্যে স্ট্রোক দিয়ে দেবো। বুঝে গেছে? তাহলে আমরা এই ধরনের কাজগুলো করে ফেলতে পারবো। এইটা সিম্পলি ওই যে পিছনে একটা ইফেক্ট দেওয়া হয়েছে, লোগোর আইকনটাকে কিন্তু ইফেক্ট দেওয়া হয়নি, কারণ আইকনের কালারটা সুন্দর, শুধু টেক্সটার মধ্যে এটা করা হয়েছে। এটা তখনই করা সম্ভব হবে যখন আমার কাছে ইলাস্ট্রেটর ফাইল থাকবে, মানে আমার কাছে এআই ফাইল থাকবে। আমি তখন কী করবো, ইলাস্ট্রেটরে ওপেন করে এআই থেকে আইকনটাকে আলাদা করে নিয়ে বসাইলাম, আর টেক্সটটাকে আবার আলাদা করে নিয়ে এসে বসাইলাম। তখন আমি শুধু আইকনের জন্য একটা লেয়ার হবে, টেক্সটের জন্য একটা লেয়ার হবে। তখন আমি ওই টেক্সটের লেয়ারটার মধ্যে ওই যে ইফেক্ট আমরা এখনই দেখলাম সেইটাই যদি আমরা ইউজ করে অ্যাপ্লাই করে দিই, তাহলে এই ধরনের একটা লুক চলে আসবে। আর তবে ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে কিন্তু ওরকম ম্যাট ব্ল্যাক। ব্যাকগ্রাউন্ডটা কি একদম রিচ ব্ল্যাক এখানে না, একটু ম্যাট ব্ল্যাক, তা নাহলে কিন্তু এই ধরনের ইফেক্টগুলো শো করবে না। ওকে, আর নিচে এই নিচের পার্টটাতে ইনফরমেশন সেটটাতে খুবই সিম্পল। আমি নিজে এই ডিজাইন উইন করছিলাম যে ফ্রন্ট সাইডে কোনো লোগো থাকবে না, লেফট সাইডে নাম টাইটেল, রাইট সাইডে ফোন, ইমেল, ওয়েবসাইট। এখানে ওর ওয়েবসাইট নেই, ওই কারণে ও অ্যাড্রেস ইউজ করছে, ফিজিক্যাল অ্যাড্রেস। যদি ওর ফিজিক্যাল অ্যাড্রেস থাকতো তাহলে আমরা ওইখানে ফোন, ইমেল, ওয়েবসাইট ইউজ করতাম, আর ফিজিক্যাল অ্যাড্রেসটাকে নিচে সেন্টার ইউজ করতাম। মানে এই যে ফিজিক্যাল অ্যাড্রেসটা এই 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 জায়গাটা ইউজ করলাম সেন্টার করে, তাহলেও সুন্দর দেখা যায়। আচ্ছা, এটা ভার্টিক্যাল কাট। আমরা যে ওরিয়েন্টেশন নিয়ে কাজ করতেছি 3.5x2, 2x3.5। এখন এক্ষেত্রে যেটা হবে, রেড একটা শেপ আমরা তৈরি করে নিব, ওইটাকে ডুপ্লিকেট করে নিয়ে বাকিটা করে নেব ওই ফর্মুলা দিয়ে। ওকে, তারপরে নেক্সট এটা তো দেখাইলাম যে এটা জাস্ট একটা শেপটা যদি আমরা পেয়ে যাই, ব্ল্যাক শেপটা যদি পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা ওইটাকে ডুপ্লিকেট করে ব্ল্যাকটাকে হোয়াইট করতে পারি। হোয়াইট করলেই তখন হোয়াইট পার্টটা এরকম ট্রান্সপারেন্ট দেখা যাবে, আর নিচেরগুলো তো এরকম দেখা যাবে। আচ্ছা, এটা ওই সেম একটা শেপগুলো আমরা বারবারকে বলছি, ইমেজের মধ্যে যতটুকু সাইজ যেইভাবে আছে হুবহু যেন হয়, তা নাহলে কিন্তু ডিজাইন পছন্দ করানো মুশকিল হবে বাইরকে। ওকে, তাহলে এটার মধ্যে কিছু আছে না পারার মতো নাই। আইকনটাকে ব্যাকগ্রাউন্ডে একটু ওয়াটারমার্ক করে দিছে, আর মূল আইকনটাকে রাইট সাইডে কর্নারে ইউজ করছে। ওকে, এটা দেখাইলাম কালকে। এখানে ছোট্ট ছোট্ট ক্লিন কাজ, একটা একদম প্রফেশনাল ক্লিন একটা জিনিস, যে পাতাটাকে ওয়াটার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে, আর নিচে আবার একটা লাইন দিয়ে পাতা ইউজ করছে। এই ছোটো ছোটো বিষয়গুলো, ফন্ট সিলেকশনটা একটা বিষয়। এখানে কী ধরনের ফন্ট ইউজ করব, আমি একদম স্লিম ফন্ট ইউজ করা হয়েছে। স্লিম ফন্ট ইউজ করবো। স্লিম ফন্টগুলোর মধ্যে আছে ফুটুরা। হ্যাঁ, স্লিম ফন্ট যদি আমি খুঁজি, ফুটুরা লাইট, জোসেফেন লাইট, এগুলো হচ্ছে মানে একদম স্লিম ফন্ট। অনেকে আছে যে এরকম স্লিম ফন্ট পছন্দ করে, মোটা ফন্ট পছন্দ করে না। একদম স্লিম ফন্ট হলে চেহারাটা একদম প্রিমিয়াম লেভেলের একটা জিনিস হয়। হ্যাঁ, যারা একটু প্রিমিয়াম লেভেলের চিন্তা করে, একদম হাই ক্লাস চিন্তা করে, তারা এরকম প্রিমিয়াম ফন্ট চিন্তা করে। চিকন ফন্ট, লেখা মোটা হবে না, চিকন হবে লেখা, একদম শার্প হবে লেখাটা, এই ধরনের ফন্ট চাই। তো সেক্ষেত্রে আমরা ফটোরা ইউজ করি, জোসেফেন সেন্স ইউজ করি, আরও কয়েকটা ফন্ট আমরা ইউজ করি। তো এগুলো আমরা ডে বাই ডে যখন আমরা কাজ করব বা এদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স হবে, তখন আমরা ওই কাজ করতে গিয়ে দেখব যে বায়ার লোগো দিয়ে দিছে, আবার ফন্টও দিয়ে দিছে, যে এই লোগোটাতে এই ফন্ট ইউজ করা হয়েছে। চেহারাটা দেখে আমরা নামটা মনে রাখলাম। এইভাবে করে ডে বাই ডে কাজ করতে করতে দেখা যাবে একটা পর্যায়ে আমাদের অনেকগুলো ফন্টের নাম মুখস্থ হয়ে গেছে, অনেকগুলো নাম আমরা মুখস্থ করতে পারছি। ফন্টের চেহারা দেখে আমরা বলে দিচ্ছি যে এটা কী ফন্ট। হ্যাঁ, তার জন্য কিন্তু আমাকে সময় দিতে হবে, আর সময়টা দিতেই হবে। কোনো মানে এক্সকিউজ এখানে চলবে না যে ভাইয়া 3 মাস কোর্স শেষ হয়ে গেছে, এখন ইনকাম আসতেছে না, কবে ইনকাম আসবে, এই সব প্রশ্ন অবান্তর। ঠিক আছে, মানে বিষয় যেটা হচ্ছে যে আমরা প্রপার ওয়েতে আমাদের কাজটা করে যাব, আর বাকিটা অটো হবে। উপরওয়ালার একটা রহমতেরও বিষয় আছে। হ্যাঁ, যা হলো যে আমি আল্লাহর কাছেও চাইলাম
যে আমাকে একটু তাড়াতাড়ি আমার প্রতি রহমত করো। আল্লাহ রহমত করলে কী না হইতে পারে। আচ্ছা, তারপরে আমি পচা একটা গিগের ইমেজ দিয়ে গিগ দিছি, আর আল্লাহর কাছে রহমত চাইলে হবে? পচা ইমেজ দিয়ে তো মানুষ পছন্দই করবে না আমার গিগ। অতএব আমাকে আমার সর্বোচ্চটা চেষ্টা করতে হবে, পাশাপাশি আল্লাহর কাছে চাইতে হবে। এভাবে করলে দেখা যাবে যে একটা পর্যায়ে গিয়ে এখন তো আমাদের পোলাপানেরা ভালোই কাজ করতেছে, প্রচুর কাজ করতেছে, মানে আমরাই কল্পনা জানি না যে এরকম কাজ করতেছে। পরে শুনি যে ওরা ঠিকই প্রচুর ইনকাম করতেছে। সবাই তো আর মানে কোর্স শেষে গেলে তো আমাদের সাথে যোগাযোগ থাকে না, সে তো সারাদিনের কাজ করতেছে। হুট করে কালকে একজনের সাথে দেখা হলো, ও বলছে ভাইয়া freelancer.com-এ ভালোই উইন হচ্ছে, কন্টিনিউয়াসলি আমার উইন হচ্ছে, আমি কাজ করতেছি। ও অন্য অন্য টপিকগুলোতেও কাজ করে এখন, ফাইবারও টুকটাক করে অর্ডার আসতেছে, মানে বউ বাচ্চা নিয়ে ভালোই আছে। এই যে একটা বিষয়, তার মানে কি, হ্যাঁ মানে বয়স বেশি না তো, 25-26 বছর বয়স, তাতে বিয়ে করছে, হ্যাঁ বাচ্চা হয়েছে, দেখা হইলো, আর দিব্যি একটা লাইফ লিড করতেছে সুন্দর। মানে ফিনান্সিয়াল সাপোর্টটা থাকলে সমস্যা আছে? যদি আমার প্রতি মাসে 30-40 হাজার টাকা কন্টিনিউয়াসলি ইনকাম হয়, আর আমার যদি টাকা নিয়ে চিন্তা না হয়, তাহলে আর লাইফ নিয়ে চিন্তা করতে সমস্যা কোথায়, তাই না? এই হচ্ছে বিষয়। তাহলে ফন্ড নিয়ে আমাদের মাথা ঘামাইতে হবে। আচ্ছা, আর বুঝতে হবে আর কি আমাকে কাজগুলো কীভাবে করতে হবে। যেমন এই যে কত সুন্দর করে করা, এটা করছি আমরা, এটা হচ্ছে নেক্সট অ্যাপয়েন্টমেন্ট। মানে যদি কোনো ডাক্তার, কোনো ডায়াগনস্টিক সেন্টার, কোনো ক্লিনিক, এরা যদি ওদের কার্ড তৈরি করে, তখন কিন্তু এইটা বলে যে তুমি কি আমাকে ব্যাক সাইডে নেক্সট অ্যাপয়েন্টমেন্ট দেখাইতে পারবা। মানে যেটা হচ্ছে যে ও যে ভিজিটিং কার্ডটা পেশেন্টকে দেবে, সেখানে ওর নেক্সট কবে সে আসবে, টাইম কখন, এগুলো সব উল্লেখ করা থাকবে। যেমন তার নাম, ডেট, নেক্সট কবে সে আসবে, এখানে টাইম অ্যান্ড AM PM। এখানে স্পেশাল কোনো নোট যদি থাকে যে আসার সময় এটা নিয়ে আসবেন, অমুক কাগজপত্র নিয়ে আসতে ভুলবেন না, এরকম কিছু কথা লেখা থাকলো, তাহলে এক ঢিলে দুই পাখি হয়ে গেলো। মানে কার্ডও দেওয়া হলো, তার অ্যাপয়েন্টমেন্টও হইলো যে নেক্সট এসে কবে আসবে। তাহলে এরকম অনেকে আমাদের কাছে চায়। তাহলে এখানে যে এই যে বিষয়টা, এটা কি আমরা পারি করতে? এই যে নাম, টেক্সট, পুরোটাই কিন্তু টেক্সট দিয়ে করা। এই যে নাম, দুটো কোলন, স্পেস, ডট 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 দিয়ে এইভাবে পুরো ওটা নিয়ে গেলাম যতদূর পর্যন্ত আমার সীমানা। আচ্ছা, সেপ্টেরিয়া যতদূর পর্যন্ত সেমভাবে। তাহলে এটা একটা টেক্সট হয়ে গেলো। আমি যখন ওই টেক্সটটাকে তার মানে কপি করি, কপি হয়ে গেল। তাহলে আমি নেমের জায়গায় ডেট করে দিলাম, এই দিকের এগুলো ডিলিট করে দিলাম, আবার এইটাকে তখন আবার টান মানে আবার কপি করলাম, ডেটেরটাকে টাইম বানাইলাম, ডট ডট ডটগুলো দিলাম, শেষে যে ডট ডটগুলো রিমুভ করে দিয়ে AM/PM লিখলাম। টেক্সট তো একটা টেক্সট, দুইটা টেক্সট, তিনটা টেক্সট, চারটা টেক্সট, এই চার টেক্সটের চারটা আলাদা আলাদা লেয়ার হবে। তাহলে নোটের ক্ষেত্রে তাই, নোট লিখে ডট ডট দিলাম, আবার ইন্টার, আবার ডট ডট, আবার ইন্টার, আবার ডট ডট। এখানে একটা কথা লিখে দিল, প্লিজ গিভ মি 24 hours নোটিস ইফ ইউ আনএবল টু কিপ ইউর অ্যাপয়েন্টমেন্ট ফর এ ক্যান্সেলেশন ফি উইদাউট চার্জ, মেবি চার্জ। বলছে যদি তুমি আসতে না পারো, তাহলে কিন্তু আগে আমাদেরকে বলে দিতে হবে যে আমি আসবো না, তবে সেক্ষেত্রে কিন্তু ওই টাকা দেওয়া লাগবে, অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করলেও টাকা দেওয়া লাগবে। এই ধরনের একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে। এগুলো আমরা 5 ফন্টে লিখবো, কারণ এগুলো ছোট্ট করে লেখা থাকে, যাতে করে একদম স্পষ্ট বোঝা না যায়। হ্যাঁ, মানে এই ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ছোট্ট ফন্টে থাকে সব ক্ষেত্রেই। শর্ত প্রযোজ্য লেখা থাকে না, যে একটা জিনিস কিনছি ছোট্ট করে কোনো লেখা আছে 7 দিনের পরে আর ফেরত দেওয়া হবে না, এরকম টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। তো এগুলো 5 ফন্ট ইউজ করবো আমরা, 5, 6, আর এগুলো 7.5, 8 এই ধরনের ফন্ট ইউজ করবো। তাহলে আবার দেখা হলো যে জায়গাটা ফাঁকা ফাঁকা লাগতেছে, লোগোর আইকনটাকে ওয়াটারমার্ক করে দেওয়া হলো। তাহলে এইটাকে তো আমরা বুঝতেছি এখন নাকি। এখন এই যে অ্যালাইনমেন্ট, এইগুলো এদিকের অ্যালাইনমেন্ট, এদিকের অ্যালাইনমেন্ট, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আর কথা বলার সুযোগ নেই, এখন কিন্তু এগুলো করতে হবে নিজেকে। এখানে এই যে পার্টটুকু, এইটা টোটালি বায়ারের উপর ডিপেন্ডেন্ট। এই বায়ার বলছে এই ধরনের লেখা লিখে দিতে, সেই জন্য লিখে দিচ্ছি, তা না হলে কিন্তু জরুরি ছিল না এটা। তো এই যে এটা একটা ডিজাইন, সিম্পল একটা মিনিমালিস্ট একটা ডিজাইন, ঠিক আছে, এগুলো না পারার কিছু নেই। একটা নেক্সট অ্যাপয়েন্টমেন্ট করলে আর এগুলো করার প্রয়োজন নেই। আচ্ছা, নেক্সট অ্যাপয়েন্টমেন্ট যদি আমরা 2-3টা ফরম্যাট করে রাখি, আর জীবনে করা লাগে না, ওগুলোই বারবার ইউজ করা যায়। কারণ ওখানে একটা ফরম্যাট দেখলাম, এখানে আবার আর একটা ফরম্যাট, এখানে আবার ডেটের জায়গাগুলোতে টিক চিহ্ন দেওয়ার অপশন আছে। আমরা এগুলো কীভাবে বানাতে পারি? এগুলো এই বক্সগুলো শেপ দিয়ে কীভাবে?
এই যে এখানে কি করব, সাইটে যে ব্ল্যাক দেখা যাচ্ছে স্টক করে দেব। আচ্ছা, স্টক করে দিলে একটা প্রবলেম হচ্ছে, বায়ার যদি এসে বলে আমাকে ইলাস্ট্রেটর ফাইল দাও, আমি ফটোশপ ফাইল নেব না, তখন আমাদেরকে যেটা করতে হয়, এই ফটোশপ ফাইলটা যেটা আমরা তৈরি করতেছি এই ফাইলটাকে কনভার্ট করে ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে আমরা ওকে এআই ফাইল দিই। এটা আমরা জানি কীভাবে করতে হয়। তবে প্রবলেম হচ্ছে যদি আমরা এখানে কোনো স্টক ইউজ করি, ইলাস্ট্রেটরে যখন যাবে ওই স্টকটা তখন এত বড় হয়ে যাবে, বিশাল আকৃতি হয়ে যাবে, আর ওইটাকে ওখান থেকে রিমুভ করা যাবে না, মডিফাই করা যায় না। সেই জন্য আমরা বলি যে স্টকটাকে অ্যাভয়েড করাই ভালো। মানে আমরা চেষ্টা করবো একটু স্টককে অ্যাভয়েড করতে। তাহলে স্টকের মতো চেহারাটা কিভাবে দেখাবো, তাহলে সেক্ষেত্রে আমরা একটু মাথা খাটায় ওই কাজটা করে ফেলতে পারি। সেটা কিভাবে, আমি একটা বক্স দিলাম, ওকে, আমি এটার কালার করে দিলাম ব্ল্যাক, আমি এটার একটা ডুপ্লিকেট করলাম, এটার কালার করে দিলাম হোয়াইট, এটাকে একটু ট্রান্সফর্ম করে ছোট করে দিলাম। তাহলে এখানে কোনো স্টক থাকলো না, কিন্তু স্টকের মতো লুক চলে আসলো। এর কোনো স্টক আছে? কোনো স্টক নেই, সব শেপ, কারণ আমরা স্টক ইউজ করিনি। তাহলে এখন আমি যদি এইটাকে ইলাস্ট্রেটরে নিয়ে যাই, এরকমই চেহারা থাকবে, বড় ছোট হওয়ার কোনো ইস্যুই নেই। কিন্তু তা না করে আমি যদি এইটা করতাম যে আমি এইখানে সাদা শেপটা রাখলাম আর এটার মধ্যে ব্লেন্ড নিয়ে গেলাম, এখান থেকে আমরা স্টক করে দিলাম, তাই নাকি? আমরা তো এইভাবেই স্টক করি। তো এইভাবে স্টক করলে আমরা যখন এটাকে ইলাস্ট্রেটর ফাইল করব, আর একটা প্রবলেম হবে যে কোনো লেয়ারের মধ্যে যদি এফএক্স থাকে তাহলে ওই লেয়ারটা ভেক্টর হবে না, যদিও সেটা শেপ, যদিও সেটা শেপ, ওই লেয়ারটা ভেক্টর হবে না। ওকে, সেই কারণে আমাদের কোনো এফেক্টস রাখা যাবে না লেয়ারের মধ্যে। যদি আমার এমনটা হয় যে আমাকে এটা এখন ভেক্টর করতে হচ্ছে, তাহলে আমাকে কিন্তু ওইটাকে এফেক্টসটাকে রিমুভ করে দিয়ে তারপর ওইটাকে ইয়ে করতে হবে। এই বিষয়টা মাথায় রাখবো। ওকে, নেক্সট। তাহলে বোঝা গেল এটা এভাবে কীভাবে করবো। সানডে লিখলাম, একটা বক্স তৈরি করলাম, এটাকে একটা গ্রুপ করে দিলাম, গ্রুপটাকে ডুপ্লিকেট করলাম, 1 2 3 4 5 6 7 7টা করে নিলাম, 7টা গ্রুপ করে নিলাম। একটা মাথাকে এই মাথায় নিয়ে এসে প্রথমে রাখলাম, বাকিগুলোকে ডিস্ট্রিবিউট করে দিলাম। সবগুলো তো সানডে, এখন এগুলো রিনেম করি। ওকে, রিনেম করে দিয়ে আবার একটা ডিস্ট্রিবিউট, কেন রিনেম করলে একটু কম বেশি হবে। সানের জায়গায় যখন আমরা 2HD লিখবো, সানটা একটু জায়গা বড় নিচ্ছে, 2HD একটু কম জায়গা নিচ্ছে, ফ্লাইটটা একটু কম জায়গা নিচ্ছে, তাহলে কী হবে, গ্যাপ বেশি তৈরি হয়ে যাবে। তখন গ্যাপটা যেন ব্যালেন্স হয়, সেজন্য আবার ওই গ্রুপগুলোকে আরেকবার দুইবার ডিস্ট্রিবিউট করলাম, হয়ে গেল। তাহলে এটা লিখলাম, তাই এটা তো একবার লেখা আছে তো আসি, এটা বারবার লেখার দরকার নেই। ওকে, আচ্ছা, এখানে এইটা আমরা করতে পারছি, এই যে এইটা ফার্স্ট, হ্যাঁ আপনি পারছেন, যেটা পারে নেই। এই যে একটা শেপকে 4টা কালার করা, এটা কি ভাবছি আমরা যে বললাম যে সব হয়ে গেছে, এগুলো আমাদের কোনো প্রবলেম নাই। এই যে এই শেপটা, এইটা 4টা কালার কীভাবে হইলো? শেপ তো এখানে একটা ছিল না, একটা ব্লু, একটা সাদা, নিচে আর একটা কালারের শেপ। আর আমি বলি যে ওই শেপ, নিচের যে শেপটা, ওটাকে আমি 4টা পার্ট করে দিয়ে 4টাতে 4 রঙ কালার দিতে হবে। তাহলে কীভাবে দিব? হ্যাঁ, তো করি নেই, তাহলে যে বলে যে সবের বেলে হয়ে গেছে। আচ্ছা, এটাতে কিছু আছে সিম্পল, এটাতে অবশ্য বিজনেস কার্ড নাই, এটা লেটার হেড আর ইনভেলপ, এটা আমাদের নেক্সট আইটেম এগুলো। হ্যাঁ, এটা করছি, এই ধরনের শেপগুলো করছি। আচ্ছা, লেটার হেড করা দরকার নেই। এটা একটা ফটোগ্রাফারের ভিজিটিং কার্ড। ওই যে কর্নারের যে রাউন্ডগুলো, ওগুলো কিভাবে করব? হ্যাঁ, শেপ তো কিভাবে করব? কোনো আইডিয়া কারো মাথায়, কোনো আইডিয়া কাজ করে? আচ্ছা,
আমরা একটা আর্টবোর্ড তৈরি করে নিলাম। একটা আর্টবোর্ড তৈরি করে নিলাম। এখানে আমরা যেটা করতে পারি, একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করব, সেটা অবশ্যই এই সেফটি এরিয়ার ভিতরে, বাইরে না, সেফটি এরিয়ার ভিতরে। এখন আমরা যখনই একটা শেপ তৈরি করি তখনই 4টা কর্নারে 4টা রেডিয়াস পয়েন্ট থাকে। আমি যদি এখন বাইরে এটা ক্লিক করি, শেষ, আর থাকবে না। যেই মুহূর্তে তৈরি করি ওই মুহূর্তে থাকে, অন্য কারণে ক্লিক করার আগ পর্যন্ত। এখন আমি যদি এটাকে ধরে এভাবে একটু ড্র্যাগ করি, সবগুলো কর্নার গোল হয়ে গেল না? রেডিয়াস ধরে, একটা রেডিয়াস ধরে টান দিলে গোল হয়ে গেল। এখন আমার লাগবে আবার যে চিকন করে শুধু একটা ইয়ে দেখা যাবে, একটা ইয়ে বক্স দেখা যাবে চিকন করে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এইটাকে যদি একটু ডুপ্লিকেট করে সাদা কালার করে দেই আগের ফর্মুলাটার মতো করে, তাহলে কি দাঁড়ায়? এখন যেটা বিষয় দাঁড়ায় যে এখানে পিক্সেল আছে কয়টা? 1 2 3 4 5টা, আর একটা পিক্সেলের আবার মাঝখানে পড়ছে লাইনটা। আচ্ছা, 1 2 3 4 5 6, আর উপরে কয়টা পিক্সেল হয়েছে? 1 2 3। বোঝা যাচ্ছে কি বিষয়টা? তাহলে 2 5টা কি সমান হইল না? তাহলে এটাকে আমাকে 1 2 3 করতে হবে। যদি আমি স্টকের কোনো ফাংশন করতে না যাই, এখানেও তাই। এক দুই তিন, আমরা একটা নিচটা চেক করে দেখবো যে 1 2 3 আছে কিনা। 1 2 3, আচ্ছা, তাহলে এখানে 3টে গেছে নাকি? তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে আমাদের চতুর্দিকে একটা রাউন্ড তৈরি হলো। আমি কি স্টক ইউজ করলাম? আমি কিন্তু স্টক ইউজ করতেছি না, স্টকটাকে অ্যাভয়েড করতেছি। এখন ওই এক্সাম্পলটাতে ছিল শুধু কর্নারগুলোতে ছোট্ট করে একটা রাউন্ড, এখানে কিন্তু পুরোটা জুড়ে রাউন্ড। এখন ফটোশপে আমরা যেটা করতে পারি, এই কাটাকাটিগুলো স্মুথলি করতে পারি না, তারপরেও চেষ্টা করলে কাটতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যেটা করব যে এই যে নীল শেপটা আছে না, এখন আমি যদি কাটি এই শেপ দিয়ে, তাহলে এইভাবে করে যখন এই পাশটা আনবো তখন তো এই পাশটা ডিলিট হয়ে যাবে, হবে না? সেজন্য কাটাকাটি করা যাবে না, কাটাকাটি করার অপশন এখানে নাই। আমরা তাহলে কিভাবে এটা করব? একটু মাথা খাটায় আমরা যেটা করব, আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ নেব, শেপের কালারটা করে দিব হোয়াইট। তাহলে আর এই জায়গাটা দেখা যাচ্ছে না। এখন আমি আর্টবোর্ডের সেন্টারে এটাকে আমি সেন্টার করে নিলাম। তাহলে এই 2 পাশটা আর দেখা যাচ্ছে না, কিন্তু এই সাইডের দুটোতে দেখা যাচ্ছে। আবার ওই একই সিস্টেমে আর একটা শেপ নেব, আর একটা রেক্টেঙ্গল শেপ নেব। এইটারও কালার করে দেব আমরা হোয়াইট। তাহলে এখন কর্নারে এরকম 4টা। এটাকে আমরা চাইলে যেটা করতে পারি, এটা একটু আমরা আর্টবোর্ডের সাথে সেন্টার করে নেব। এই যে সেন্টার করে নিলাম। তাহলে এখন সাদা শেপগুলোর কারণে নিচের যে ব্লু শেপগুলো, অন্যান্য শেপগুলো আছে, সেগুলো একটু ঢেকে গেল, আর দেখা যাচ্ছে না। ফাইনালি আমরা যেটা করব, এই সবগুলোকে একটা গ্রুপ করে দিয়ে এটাকে লক করে দেব, আর এটা কোনো নড়াচড়া হবে না। এখন আমি আমার সেফটি এরিয়া অন করব। এরপরে আমি এখানে অ্যাজ ইউজুয়ালি যেভাবে করার
বাদ বাকি আইটেম যেভাবে রাখা সেভাবে রাখবো, শুধু এই কর্নারগুলোতে থাকবে। এক মিনিট, তো আমরা যদি ওইটার কালার চেঞ্জ করতে চাই, এটা তো খুবই ইজি একটা বিষয়, কারণ ওখানে তো একটা শেপ আছেই। আমি জাস্ট এটা কালারটা রেড করে দিই, আমি যখন এখানে স্ট্রোক টিস্ট্রোক কিচ্ছু ইউজ করিনি, যে কালার দিব সেই কালারই হবে। হ্যাঁ, তাহলে এইভাবে করে আমরা কিন্তু ওই কাজটা করে ফেলতে পারি। জাস্ট একটা টেকনিক ইউজ করলে সেম ঘটনা এখানেও। এই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড অন্য, আর তবে শেপটা আপনার সাদা। একটা করলেই, ডুপ্লিকেট করলে তো ওটা সবাই ডুপ্লিকেট হচ্ছে আর্টবোর্ডটা। এইভাবে করে আমরা পারবো করতে, পারা গেল। এভাবে করে আমরা কাজ আপাতত করতে পারি। ব্ল্যাক কার্ড খুবই ভালো লাগে, বা এরা পছন্দ করে ব্ল্যাক কার্ড। সেক্ষেত্রে যদি আমার লোগোর কালার হয় ইয়েলো, অরেঞ্জ, পিঙ্ক, গোল্ড, সিলভার, এই ধরনের কালারগুলো যদি হয় আমার লোগোর কালার, মনে রাখবো আমি ওকে। তাহলে মনে রাখবো, যদি আমার লোগোর কালার হয় ইয়েলো, গোল্ড, পিঙ্ক, তারপরে রেড, হ্যাঁ, যে সোজা কথায় লাইট কালার, যেগুলো একদম লাইট, সেই ধরনের কালারগুলো যদি হয় লোগোর মধ্যে থাকে, আমরা সেক্ষেত্রে অ্যাটলিস্ট একটা কনসেপ্ট বাইরকে দেখাবো, যেটা হবে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। তাহলে ওইটাতে খুব সুন্দর লাগে, দেখতে খুব সুন্দর লাগে। যদি সে বলে যে না না আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড পছন্দ করি না, তুমি আমাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখো, ওকে ঠিক আছে, কোনো কথা নেই, ওকে ঠিক আছে, বাদ। এখন আমরা আবার নতুন করে সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবো। আর দেখানোর পরে যদি বলে যে ওকে ঠিক আছে, হ্যাঁ পছন্দ হয়েছে, তাহলে তো হইলই। হ্যাঁ, আমরা দেখছি সব শুরুতেই হয়েছে এটা ক্লাসে, ভিডিও দেখে নিন, ওখানে বোঝা গেল তো কী ইফেক্ট দেবো আমরা। হ্যাঁ, তাহলে ওই যেটা ভাসছে ব্যাকগ্রাউন্ডটার মধ্যে কী ইফেক্ট দেবো এখন বোঝা যাচ্ছে তো, যে আইকনটার মধ্যে যদি আমরা ওই ইফেক্ট ইউজ করি তাহলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এখানে কি স্পেশাল ফন্ট? না না না, ওই বিজনেস কার্ডের জন্য যে ফন্ট সেগুলোই, ওগুলো বাইরে যাবে না, যাওয়া যাবে না। হাতে গোনা কয়েকটা ফন্ট আমরা সেই ফন্টগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, 8 থেকে 10টা ফন্ট এনাফ। হ্যাঁ, যদি আপনি মুখস্থও করে ফেলেন নামগুলো তাও এনাফ। যেমন প্রক্সিবানোভা, রোবোটো, ল্যাটো, ফুটুরা, গোথাম, মন্টসিরাত, আপনার এদিকে ওপেন সেন্স, হ্যাঁ, এই ধরনের 8 থেকে 10টা ফন্ট যদি আপনি মুখস্থ করে ফেলেন, কালেকশনে রাখেন, এনাফ। ওগুলোই বারবার ইউজ করি আমরা। হ্যাঁ, এক্সপেরিমেন্ট যাওয়ার দরকার নেই। এক্সপেরিমেন্ট চাইতে গেলে খবর আছে, মানে লক্ষ লক্ষ ফন্ট আছে, মানে হাজারও না, লক্ষ লক্ষ ফন্ট। এত ফন্টের ভিতরে ফন্ট খুঁজে পাওয়াই মুশকিল। অতএব ওই 10-12টা ফন্ট আমরা সিলেক্ট করে রাখবো বিজনেস কার্ডের জন্য। আবার যখন লোগো নিয়ে কাজ করবেন তখন আপনাকে হাজার হাজার ফন্টের নাম জানতে হবে, শত শত ফন্টের নাম, তা নাহলে আপনি এবার লোগো করতে পারবেন না, কারণ লোগো করাই হয় মূলত ফন্ট দিয়ে। এই হচ্ছে বিষয়। ওকে, ঠিক আছে। তাহলে এটাতে কিছু নাই, লোগোর আইকন ভালো করে একটু যদি মনোযোগ সহকারে দেখি কি করছে, কিছুই নেই। ওই যে ওখানে পিছনে একটা লাল ব্যাকগ্রাউন্ড, তার উপরে ওই আইকনটা নেই। এটা লেটার হেড, এটা পরে, এটা এগুলো মানুষের ছবি ইউজ করা। মানুষের ছবি ইউজ করতে গেলে পিএনজি ফরম্যাট লাগবে। আমরা যদি আমাদের ভিজিটিং কার্ডের মধ্যে মানুষের ছবি ইউজ করতে চাই, অনেকেই মানুষের ছবি ইউজ করতে বলে, সেক্ষেত্রে আমাকে পিএনজি ফরম্যাটে ইনসার্ট করতে হবে, পিএনজি ফরম্যাট। ওকে, এই তাহলে আমি পিএনজি করে নেব, আগে মানুষের ব্যাকগ্রাউন্ডটা পিএনজি করে নেব। যদি আমাকে সে জেপিজি দেয়, পিএনজি করে নেব।
তারপরে আমি এইগুলো প্রচুর যখন ইনফরমেশন থাকে একটা কার্ডের মধ্যে, জায়গায় হয় না, তখন আমাদেরকে এইভাবে চিন্তা করতে হয়। এটা একটা এক্সাম্পল হতে পারে। তাহলে যে এতগুলো তথ্য সে চাচ্ছে, জায়গায় নেই কার্ডের মধ্যে, তখন আমরা এইভাবে করে চিন্তাভাবনা করি যে কীভাবে করে সবগুলোকে রাখা যায়, আবার দেখতেও ভালো লাগে। তো এটা একটা জাস্ট এক্সাম্পল থাকলো, আমি মনোযোগ সহকারে একটু দেখলাম কী করা যেতে পারে যদি এরকম ইনফরমেশন কখনো আসে। লোগো, নাম, অ্যাড্রেস, ফোনে আবার 3টা, ইমেল, ওয়েবসাইট, আবার যে স্লোগান, মানুষের ছবি, নাম, টাইটেল, কই রাখবে এতগুলো জিনিস? তখন আমাদেরকে এইভাবে চিন্তা করে সুন্দর করে এক্সিকিউট করতে হয়। সিম্পল কাজ। বুঝে গেছে? এই যে বললাম গ্রিন, ব্লু, এগুলো ব্ল্যাকের উপরে ভালো ফোটে। যদি এটা আমি সাদা ব্যাকগ্রাউন্ড করতাম এতটা সুন্দর লাগতো না। যেখানে বিজনেস কার্ডটা আছে, সিম্পল একটা বিজনেস কার্ড, ভালো করে মনোযোগ সহকারে প্র্যাকটিস করলাম। এই যেখানে একটা ইফেক্টও দেওয়া হয়েছে ব্যাকসাইডটাতে, এখানে সার্ভিসও ইউজ করছে। এই যে বিষয়টা শিখলাম এখান থেকে, যে যদি কখনো সার্ভিস ইউজ করতে হয় তাহলে কীভাবে করে আমি ব্যাকসাইডটাকে সাজাবো। তাহলে আমি সার্ভিসগুলো অ্যাড করলাম, আবার সেখানে একটা ইফেক্টও দিলাম লোগোর আইকন দিয়ে, সবই হলো। ওকে, তাহলে এটা আমরা করব, ট্রাই করে ফেলব। সেম জিনিস এটাতে রিভেলের ওই আইকনটা আছে তো, ওদের লোগো। তাহলে আমি ওই আইকনটা এখানে আলাদা করে নিয়ে নিচে একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিলেই হয়ে গেল। হ্যাঁ, আইকনটার নিচে একটা ট্রায়াঙ্গেল, তাহলে হয়ে গেল। ট্রায়াঙ্গেলটা সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করব। আর নিচের যে অংশগুলো সেগুলো তো ভার্টিক্যাল কার্ডে আমরা এইভাবে করে ইউজ করি। ভার্টিক্যাল কার্ড, আমরা যদি ভার্টিক্যাল কার্ডের এক্সাম্পল দিয়ে একটা দেখি, ভার্টিক্যাল কার্ড যেহেতু জায়গা ছোট, তখন আমরা ডিটেলসগুলোকে, কন্ট্যাক্ট ইনফরমেশনগুলোকে এইভাবে চিন্তা করি সাজানোর কথা। ভার্টিক্যাল কার্ড, তাই না? তো সেখানেও তো সবগুলো ইনফরমেশন আমাদেরকে বসাইতে হবে। আইকনগুলো তখন আমি কীভাবে বসাবো? সামনে বসালে তো মিলবে না, তখন আমাদেরকে সেন্টার বেস চিন্তা করতে হয়। যেহেতু আমার এই প্রস্তুতটা কম, তাহলে আমাকে মাঝখানের জায়গাটাকে কাজে লাগাইতে হবে ম্যাক্সিমাম। আবার যদি ইনফরমেশন বড় হয়, বিশাল বড় ইমেল, মানে এত বড় ইমেল জায়গায় হচ্ছে না, তো সেক্ষেত্রে আমাদেরকে ফন্টের সাইজ কমাতে হয়। এভাবে করে আমরা কই দেব। এটা কি বোঝা যায় কীভাবে করছি? ওকে, তাহলে আমরা এটা বুঝলাম যে এটা কীভাবে করা হয়েছে, বুঝতে পারছি? হ্যাঁ, এই যে শেপগুলো, ওকে, এটা লোগোর মধ্যে তো ওইটা নাই। তারপরও আমরা অনেক সময় লোগোর মধ্যে যদি এই ধরনের আইকন থাকে, আমরা যেটা করতে পারি, একটা আইকনকে 2টা কার্ডের মাঝখানে করে দেখাই, 2টা কার্ডকে অর্ধেক অর্ধেক করে দিয়ে এরকম দেখাই যে কেমন লাগে। সেক্ষেত্রে আমাদের একটা সুন্দর লোগো লাগবে। সেই লোগোটাকে আমরা 50% বসাবো লেফট, মানে ফ্রন্ট সাইডে, 50% বসাবো ব্যাক সাইডে। মানে কি বুঝি এটা কীভাবে করা হয়েছে? আচ্ছা, সেক্ষেত্রে আমরা যেভাবে এই কাজটা করতে পারি, যে আমার তো অ্যাজ ইউজুয়াল এই কার্ডটা এখানে থাকলো, আচ্ছা, আমি ইনফরমেশনগুলো এখানে রাখলাম, এই সাইডে সব লেফট হ্যান্ড বেজ, আর আমার এখন এই জায়গাটা ফাঁকা। তখন আমরা এই লোগোর আইকনকে ঘিরে কিছু করা যায় কিনা, তখন সেটা আমরা ভাবি। সাপোজ আমি একটা আইকন এখান থেকে নিয়ে যাই ইউজ করার জন্য, কালারটা তো চেঞ্জ করে ফেলছি আমরা, তাই না? ওতে আমাদেরকে অরিজিনাল কালারই রাখতে হবে।
এই যে আইকনটাকে আমরা তখন বড় করি। এই যে উপরের মাথা আর নিচের মাথাটা লেগে যাবে, সেক্ষেত্রে মাথা রাখতে হয় এই যে ট্রান্সফর্মের বক্সের যে অংশটা এটার জন্য লাগে যায়, শিফট ধরে এই যে লাগিয়েছে না, আর ওপরটা লাগিয়ে গেছে, না লাগলে লাগিয়ে নেব, মোটামুটি লেগে গেছে। এখন আমরা যেটা করব, এই অর্ধেকটাকে রাখবো, এই যে অর্ধেকটা, এইটা হচ্ছে অর্ধেক, বুঝতে গেল? এই অর্ধেকটা থাকবে এইভাবে থাকলো এই লোগোর আইকনটা। আর এই যে এই সাইডটা আছে, এই সাইডটাতে যখন প্যাটার্ন নাই, আমি তখন কী করবো, এই আইকনটা নিয়ে যে এখানে বসাবো, এইটাকে আমি সেন্টার করে নেব। সেক্ষেত্রে আমাকে কালার অবশ্যই চেঞ্জ করতে হবে, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ব্লু। আমরা এটাকে হোয়াইট করে নিলাম, আমি এটাকে সেন্টার করে নিলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, ট্রান্সফর্ম করে অর্ধেক এখানে রেখে দিলাম। আর এইখানে আমরা অ্যাজ ইউজুয়ালি কোম্পানির নাম, লোগোটা, স্লোগান টোগান ইউজ করলাম। এখন আমি চাচ্ছি যে এই দুইটাকে পুরো আইকনটা কীভাবে দেখানো যায়, সেটার জন্য আমরা কি করি, আমরা এমন একটা মকআপ ইউজ করব যেখানে কার্ড দুইটা পাশাপাশি থাকবে, একদম পাশাপাশি। পাশাপাশি থাকলে কী হবে, তখন দুইটা কার্ড একসঙ্গে হয়ে পুরো আইকনটাকে প্রকাশ করবে। যতগুলো মকআপের ভিড়ে এই বেরিয়েছে, পাইছি একটা, এটা অন্য সাইজ, এটা অস্ট্রেলিয়ান সাইজের মকআপ করা হয়েছিল একটা, ওইটার সাইজটা একটু আলাদা। আমরা এখানে কিন্তু সেই কাজটা করতে পারি না। এটা কপি করে নিলাম, এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিলাম, সেম ঘটনা, এটাও কপি করলাম, পেস্ট করে দিলাম। তাহলে এখন যখন এটা আমরা একসঙ্গে দেখাবো এভাবে করে, এখন এই পাশটাতে সাদা রাখলে ভালো দেখা যায় না, সাদা ব্লুর উপরে সাদা অতটাও ভালো লাগে না, সেক্ষেত্রে আমরা এটাকে একটু অপাসিটি কমাই দিই। এভাবে করে আমরা ইউজ করতে পারি। আর যদি কালারফুল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ওই পুরো কালারটা রেখে দেব। এভাবে করে বাইরেকে দেখাইলাম, বুঝে গেল? সেক্ষেত্রে সুন্দর একটা আইকন থাকতে হবে। ওকে, তাহলে এটা বুঝে গেছে। আর মকআপ ওর মধ্যে বানাই ফেলতেই পারবো, এটাও সেম ঘটনা। রাইজ, ওর ভিতরে ওই আইকনটা আছে, ওই আইকনটাই বড় করে কার্ডের মধ্যে বসানো হয়েছে, আর দুই পাশে পেন্টুল দিয়ে আমরা শেপ তৈরি করছি। এটা লোগো, এখানে কিছুই নেই। এখানে অন্য একটা ভাষা বলছে যে ফ্রন্ট সাইডটা একটা ভাষা ইংলিশ, ব্যাক সাইডটা আর একটা ভাষা, এটা ইসরায়েলের ভাষা, হেব্রিউ ভাষা, হিব্রু। হ্যাঁ, এটা আরবিও না, আরবির মতো আরবি না, এটা হচ্ছে হিব্রু ভাষা। যেমন তুর্কি, তুরস্ক, তারপরে ইসরায়েল, এই দেশগুলো এই ভাষা ইউজ করে, হিব্রু ভাষা। এই ধরনের টেক্সট লিখতে গেলে সেটিং চেঞ্জ করতে হয়, নর্মালি লেখা যায় না। আরবি, হিব্রু এগুলো ভাষা আমরা নর্মালি লিখতে পারি না। ফটোশপে, ইলাস্ট্রেটরে লিখতে গেলে আমাদেরকে একটু সেটিং চেঞ্জ করতে হয়, তখন আমরা এগুলো লিখতে পারি। তা না হলে বাইরে আমাকে টেক্সটটা দিয়ে দিল, আরবি টেক্সট, আমি কপি করে নিয়ে পেস্ট করলাম, অন্যরকম চেহারা হয়ে যাবে। ভাইয়ার যেরকম চেহারা দিচ্ছে সেটা হবে না, কারণ আরবি, হিব্রু এগুলো রাইট থেকে লেফটে আসে। হ্যাঁ, তো এই সেটিংগুলো চেঞ্জ করতে হবে, সেটিংগুলো আমরা দেখাই দেব। আচ্ছা, এটা ওই যে ওখানে কিন্তু একটা ডিজাইন ছিল যে একটা শেপকে পাঁচটা কালার, এখানেও আবার একটা আসলো, ওই একই এক্সাম্পল। আচ্ছা, সব শেষ করি আগে। এটা পারবো, এগুলা পারবো, এগুলা পারবো, এটা শেপ, হ্যাঁ শেপ পারবো করতে, সব পারা যাবে।
ওকে, এটা বানায় ফেলবেন। এটা করছেন, ফাইল দেখান। যদি বলেন করছেন তাহলে ফাইল দেখান। আচ্ছা, এই শেপটা আর একটু এই দিক পর্যন্ত আসতো, এদিক পর্যন্ত, তাহলে ভালো হয়েছে। ঠিক আছে, ওকে। এখন ফাইনাল এক্সিকিউশনটা করেন। শুধু শেপ সুন্দর হলেই যে আবার কার্ড পছন্দ হয়ে বাইরে তা না, এখন ওই ফাইনাল যে এখানে যেভাবে করে যতগুলো ইনফরমেশন দিয়ে একটা কার্ডকে ইউজ করা হয়েছে, এখানে নামটা রাখছে, এইখানে লোগোটা, এই সবগুলো মিলায় এক্স্যাক্টলি একটা লুক দিতে হবে, যেটা একটা আবার দেখতে সুন্দর লাগে। ওকে, এখানে টোটালটা তো লোগো, আর তো কিছু নাই। গ্রাডিয়েন্ট তো লোগোর মধ্যে আছে ভাই। হ্যাঁ, লোগো, টোটালটা তো লোগো। এখানে একটা 2 নম্বরই করছে। 2 নম্বরই হচ্ছে এই কার্ডটা RGB ফরম্যাটে করা। সিএমওয়াইতে ওই ধরনের গ্রিন আসে না, কখনোই ওই ধরনের গ্রিন সিএমওয়াইতে আসবে না, একমাত্র RGBতে এই গ্রিনটা আসে। আমরা যদি একটু ট্রাই করি ওই গ্রিনটা আমি তৈরি করতে পারি কিনা, মনে হয় না সম্ভব। RGBতে সিএমওয়াইতে ওই ধরনের গ্রিনটা হালকা হয়ে যায়, প্রিন্টে ওই ধরনের গ্রিন আসে না। কোথায় গেল? শেষের দিকে তো ছিল এটা, তাই না? ওপেন উইথ ফটোশপ। আমরা আইড্রপার দিয়ে কালার কোডটা নিয়ে নিলাম। ওকে, একটা বিজনেস কার্ডের ডকুমেন্ট তৈরি করব, শেপ নিয়ে নিলাম, আমরা এটাকে ব্ল্যাক করে দিলাম। এই যে হয় না, হয় না, সিএমআই কাছে এই কালার হবে না, কখনোই এই কালার আনতে পারবো না। আবার আমরা যদি এটা কালার মোডটা চেঞ্জ করে RGB করি, ডন মার্স, লাইট গ্রিন হয়ে গেল। ঠিক আছে, তো মাঝে মাঝে 14 নম্বরই করা লাগে বাইরের আকাশ, কিন্তু ওইটা 2 নম্বরই করলে বিপদে পড়া লাগবে। বাইরে বলবে যে আমার যেটা তুমি দেখাচ্ছ সেখানে গ্রিনটা ছিল এত লাইট, এত উজ্জ্বল, যেটা ফাইল দিলে সেটাতে আবার উজ্জ্বল না কেন? তখন 7 দিন ধরে ঘোরা লাগবে যে ভাই এই কালার কোডটা কীভাবে আনবো, এই কালার কোডটা কীভাবে আনবো। সিএমআই তো কোনো দিনই আনবে না। মাঝে মাঝে পোলাপানেরা এগুলো 2 নম্বরই করে আটকে যায়। হ্যাঁ, RGB কালার ইউজ করে চকচক করে দেখায়, আর প্রিন্টে দিতে পারে না, কারণ প্রিন্টে তো এই কালার আসবে না, কখনোই আসবে না। এটা শুধু স্ক্রিনে আমরা দেখতে পারবো, ওয়েবে দেখতে পারবো, কিন্তু প্রিন্টে কখনো এত চকচক করবে না। যাই হোক, তাহলে এটা হচ্ছে সিএমআইকে আর RGBর মধ্যে মেজর পার্থক্য।
এগুলো দেখলাম না, এইখানেও ওই শেপটা আছে। অতএব ওই একটা জিনিস শিখলে এইটা পুরোটাই হয়ে যাবে। এই শেপ আমরা এখনও ইউজ করি, আমি গতকালকে এই শেপ ইউজ করছি। এটা ক্লায়েন্টকে দিলাম, পছন্দ করছে এবং $70 প্রজেক্ট ছিল। হ্যাঁ, কাজ করে দিলাম, আবার $10 টিপ দিছে, এত বেশি পছন্দ হয়েছে। এই যে ইলাস্ট্রেটরে খুব সহজে করা যায়, ফটোশপে একটু কষ্ট হয়। এইটা দিচ্ছে, সেম জিনিস দেখা যায়। আমরা তখনই এগুলো ইউজ করি যখন এরকম মাল্টিপল কালারের লোগো হয়। এটা লোগো, এটা ওদের লোগো, তখন মাল্টিপল কালার আছে, আমি ওই 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 সেম শেপটাই এখানে ইউজ করছি। কোন শেষের বারটা? নিচেরটাতে? হ্যাঁ হ্যাঁ, ওখানে বোঝা গেল। তাহলে এইগুলো কিন্তু পছন্দ করে, আমরা তো যেটা বলছি পছন্দ করে বাইরেরা, আমরা এমনি এমনি এগুলো ডিজাইন করি না। বাইরেকে দেখালাম, ওইটাই পছন্দ হয়েছে, একটাই ডিজাইন দেখাইছি, একটাই পছন্দ। তাহলে এই ধরনের শেপগুলো আমরা কিভাবে করব, প্রশ্ন এখন ওইটা না। তাহলে মোটামুটি আর আমাদের এই ফোল্ডারে কিছু সমস্যা নাই। হ্যাঁ, ওকে, তাহলে ডান, এই ফোল্ডার শেষ। আমরা নতুন ফোল্ডার দিয়ে দিব, আগামী ক্লাসে নতুন ফোল্ডার শুরু হবে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওই ধরনের কাজগুলো আমরা কিভাবে করতে পারি একটু দেখি। এটা দেখার জন্য আমাদের ওই ধরনের একটা শেপের প্রয়োজন পড়বে। সাপোজ এটা একটা ওই ধরনের শেপ, আমি জাস্ট শেপ বানানো আছে, সেই জন্য ওটা দিয়েই বুঝাই দিতে চাচ্ছি। কই গেছে, মাঝখানে নিয়ে এসে অ্যাডভার্টাইজ। এরকম একটা শেপ, সাপোজ নিচের শেপটা একটু ডার্ক কালার আছে, আমরা এখন চাচ্ছি যে আমাদের এই যে শেপটা আছে, এই শেপটাকে আমরা 4টা কালার দেব। এখন এখানে তো শেপ একটা, আমি কালার চেঞ্জ করলে একটাই চেঞ্জ হবে কালার, 4টা কালার কীভাবে হইতে পারে? তাহলে এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ওই শেপটাকে 4টা পার্ট বানাইতে হবে, 4 টুকরা করতে হবে, এটাকে আলাদা আলাদা টুকরা, তবেই আমরা এটাকে 4টা কালার করতে পারবো। ইলাস্ট্রেটরে এই কাজটা খুবই ইজি, কিন্তু ফটোশপে একটু কষ্ট করে আমাদেরকে কাজটা করতে হয়। এটা করার জন্য আমাকে, হ্যাঁ আচ্ছা, এখানে যেটা বিষয় হচ্ছে যে 4টা পার্ট করতে হবে, শেপ তো একটা, কাটতে গেলে তো বাকি অংশগুলো থাকে না, সেজন্য এটাকে 4টা বানিয়ে নিতে হবে। এই 4টা হয়ে গেল, এখন এক্স্যাক্টলি শেপ, নিচেরগুলো অফ থাকবে। এখন আমি যেটা করব যে আমি গাইড দিয়ে এইভাবে করে 4টা, আমি এক্স্যাক্টলি মেপে মেপে করতে পারি। এখন আমার তো মাপার সময় নেই, আপনারা মাপে নিয়ে করতে পারেন। আমি এইভাবে করে 4টা পার্ট করে দিলাম যে আমার 4টা হবে। ওকে, আপনি চাইলে একদম মাপে মাপে করতে পারেন যে 4টা টুকরোই সমান হবে, সেভাবে করা সম্ভব। সেক্ষেত্রে আপনাকে ওই শেপটা উইথটা কতটুকু, 4 ভাগ করলে এক একটা করে উইথ কতটুকু হবে,
সেটা আমরা করতে পারি। সিগন্যাল দিছে, ক্লাস শেষ করো। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব যে এই যে রেক্টেঙ্গল টুলটা আছে, রেক্টেঙ্গল টুলটা দিয়ে ওই শেপটা সিলেক্ট করলাম। ওরা কজন আসছে? 3 জন, বাইরে 4 জন আছে। আচ্ছা, শুরু করতেছি। আচ্ছা, এই যে শেপটা আছে না, এইটাকে আমি এই পাশ থেকে অল্টার চেপে ধরে এই গাইড পর্যন্ত নিয়ে এসে মার্জ শেপ কম্পোনেন্ট করে দিলাম। তাহলে এটা কেটে গেল। হ্যাঁ, আচ্ছা, এখন এইখানে আমি একটু গ্যাপ রাখবো দুই শেপের মাঝখানে। দুই শেপের মাঝখানে একটু গ্যাপ রাখতে হবে না? সেজন্য আর একটা গাইড নিয়ে আসলাম। আমি এবার এইটাকে অফ করে দিলাম আর দ্বিতীয় শেপটাকে অন করলাম। ওকে, এখন দ্বিতীয় শেপের এতটুকু শো করবে, বাকিগুলো থাকবে না, তাই তো? তাহলে আমি আবার এই রেক্টেঙ্গল টুল দিয়ে এটাকে সিলেক্ট করতে হবে, নাহলে কাজ করবে না। অল্টার চেপে ধরে এই পাশেরটা পর্যন্ত কেটে নেব। তাতে করে কী হবে? গ্যাপটা তৈরি হবে। এই যে কেটে নিলাম। এবার এটাকে আমি মার্জ শেপ কম্পোনেন্ট করে নিলাম। সেমভাবে এই পাশ থেকেও কেটে নিতে হবে। মার্জ শেপ কম্পোনেন্ট হয়ে গেল, তাহলে ওটাও একটা টুকরা হয়ে গেল। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে যে এখানেও একটা সেপারেটর দিতে হবে, একটু গ্যাপ দুই শেপের মাঝখানে। আর এটার আমাদের আর প্রয়োজন নেই, এটার কাজ হয়ে গেছে। আমরা চাইলে 2 নম্বর শেপটাকে অফ করে রাখতে পারি। 3 নম্বর শেপটাকে অন করলাম, লেয়ারটা সিলেক্ট করলাম। এক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে আমার এই পর্যন্ত এই পাশ থেকে পুরোটা কেটে যাবে, তাই না? পরের লাইনটা পর্যন্ত কাটতে হবে। কেটে ফেললাম। এ পাশ থেকে আমরা এটাকে মার্জ করে দিলাম। আচ্ছা, আবার কি করব? এটাকে নিয়ে এসে একটু সেপারেটর দিয়ে দিলাম, আবার এটাকে অফ করে দিলাম। ফাইনালি 4 নম্বর শেপটাকে অন করলাম। এক্ষেত্রে এইটাকে শুধু এই পাশ থেকে নিয়ে এসে এই পরের দাগ পর্যন্ত কেটে দিলেই হয়ে যাবে, আর ডান পাশে তো কাটতে হবে না, হবে? আচ্ছা, ফাইনালি আমাদের এই শেপগুলোর আর প্রয়োজন নেই। এখন আমি সবগুলোকে অন করলাম। ওকে, এখন আমি এটার কালার করে দিলাম অন্য একটা, এটার কালারটা করে দিলাম অন্য একটা। তারপরে এখন আমি চাইলেই অন্য কালার করতে পারতেছি, যেহেতু এখানে আমার ইন্ডিভিজুয়াল শেপ 4টা। বুঝা গেল? তাহলে এই ফর্মুলাতে আমাকে পাট করার সুযোগ আছে এইভাবে করে, তাছাড়া আর কোনো ওয়ে নেই। আর ইলাস্ট্রেটর হলে একদম চোখের পলকে হয়ে যেত। ইলাস্ট্রেটর সফটওয়্যারটা যখন আমরা ইউজ করব, আজকে পর্যন্ত থাকবে, আমাদের স্টুডেন্ট অনেক বসে আছে। ইলাস্ট্রেটর হলে আমরা জাস্ট একটু দেখাই দিই বিষয়টা, যে পরবর্তীতে মনের মধ্যে একটা সাহস আসবে যে সামনে আরও সহজ দিন আসতেছে। তো এখানে আমরা ওই কাজটা কীভাবে করতে পারি? এখন শেপ তো বাঁকা হইলেও শেপ, লম্বা হইলেও শেপ তো, তাই না? এইটা একটা শেপ। আমি চাচ্ছি যে এটাকে 4 টুকরা করবো। হ্যাঁ, তো আমি এবার কী করতে পারি? এখানে শেপ দিয়ে শেপ কাটাকাটি করা খুব সহজ। তাহলে আমি এবার বলতেছি যে এইটুক করে আমি গ্যাপ বানাবো। কী বানাবো? গ্যাপ। আমি আবার 4টা টুকরো করবো, তো 3টা হয়েছে, 1 2 3 4। আমি আবার সবগুলোকে ধরে ডিস্ট্রিবিউট করে নিলাম। আচ্ছা, এই 3টাকে ডিস্ট্রিবিউট করি, ওটাকে গ্রুপ করে এটার সাথে আবার লাইন করলাম। তাহলে এখন সবগুলোই ডিস্ট্রিবিউট হয়ে গেল। আমি জাস্ট এই সবগুলোকে ধরে কেটে ফেললাম। হ্যাঁ, একবারে কেটে ফেললাম। এখন আনগ্রুপ করে এটার কালার দিলাম লাল, যেমন চাই কালার দিতে পারি এখন। এইভাবে করে আর আমি কত ইজিলি কেটে ফেললাম, কোনো কাহিনী নেই, এত ইজিলি এটাকে আমরা করতে পারি ইলাস্ট্রেটর। বুঝতে গেল? এটা যদি এখন বাঁকা শেপ হয়েছে তাও একই ঘটনা, শেপ তো শেপে।
বাঁকা হইলেও শেপ, স্ট্রেট হইলেও শেপ। এইভাবে করে আমরা 4টা চিকন চিকন যতটুকু লাগে গ্যাপ দেব, দিয়ে মাইনাস ফ্রন্ট করলেই শেষ। ওকে, সামনে এগুলো আমরা যখন শিখবো তখন আমাদের বিষয়টা আরও সহজ হবে। ওকে, তাহলে আজকে বলতে গেল তাহলে